মন্ত্রী নেতানিয়াহু আজকে সিরিয়ার ভূখণ্ডের ভেতরে পাঠিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজকে। দক্ষিণ সিরিয়াতে প্রবেশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, একজন ক্যাবিনেট মিনিস্টার, সাথে কিছু সৈন্য, কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, এবং হারমন পর্বতমালার উপরে উঠে সিরিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে, আমরা কোনোদিনও সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাব না, আমরা এই হারমন পর্বতমালা দখল করে রাখব। এখান থেকে দামেস্ক মাত্র ৩৫ কিলোমিটার দূরে। প্রতিদিন যখন আহমেদ সারা জোলানি ঘুম থেকে উঠবে, প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে সবার আগে আমাদের দিকে চোখ পড়বে। সে দেখবে যে তার মাথার উপর ইসরায়েলের সেনারা তাকিয়ে আছে। সুতরাং কোনো জিহাদি যেন সিরিয়া থেকে ইসরায়েলে হামলা না করতে পারে, সেটা আমরা নিশ্চিত করব। এবং আমরা সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে হামলা করে সেটাই বুঝিয়েছি, যতদিন সিরিয়াতে জিহাদিরা থাকবে ততদিন ইসরায়েল এইখানে তার সৈন্য মোতায়েন রাখবে। প্রিয় দর্শক, শুধুমাত্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর উস্কানি নয়, নতুন করে দ্রুজদেরকে মাঠে নামিয়েছে ইসরায়েল। আজকে সিরিয়ার সুয়াইদা অঞ্চলে দ্রুজদের নেতা হিকমত আল হিজরি বিশাল এক গাড়ির কনভয় র্যালি করেছে। সেখানে নেতানিয়াহুর ছবি, সেখানে ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করেছে। সে মিছিলে দ্রুজদের নেতা হিকমত আল হিজরি দাবি করেছে, দ্রুজরা হলো ইসরায়েলের ইন্টিগ্রাল পার্ট, তারা ইসরায়েলের অংশ। চলুন দেখে আসি দ্রুজদের উস্কানি। مسير سيارات في جبل باشان تأكيدا على عمق العلاقة بين الدروز نحن وإسرائيل. اليوم بمسيرة دعم وتأييد وشكر لدولة إسرائيل على وقفتها معنا وحمايتنا بشهر تموز 2025 من حرب الإبادة اللي قامت علينا من عصابات التكفير والجهل والإرهاب. ونحن اليوم بنأكد الشكر والدعم لدولة إسرائيل جيشا وشعبا وحكومة ولدروزنا بدولة إسرائيل، وبنقول لهم ألف شكر، ونحن وياكم على العهد، ونحن امتداد. এই দাড়িওয়ালা জুব্বা পরা দ্রুজ নেতা হিকমত আল হিজরিকে অনেক আগেই কিনে নিয়েছে ইসরায়েল। তার সাপোর্টাররা বলছে তারা শুকরান, কৃতজ্ঞতা প্রকাশ করছে দৌলত আল ইসরায়েল, ইসরায়েলি রাষ্ট্রের প্রতি। ইসরায়েল নাকি তাদেরকে ভাত কাপড় দিয়ে পালে। دولة إسرائيل، وإنه هذول الإرهابيين اللي هجموا علينا بتموز ال 25 هن نفسهم اللي هجموا ب 7 أكتوبر على دولة إسرائيل وقتلوا اليهود. هذول ما بيميزوا غير القتل، ما عندهم لا بناء ولا دولة. ইহুদিদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে। মজার ব্যাপার হলো, আমরা যদি সিরিয়ার মানচিত্রের দিকে তাকাই, পুরো মানচিত্র সাফ করে ফেলেছে এরদোয়ান এবং আহমেদ আল সারা। মানচিত্রটা অনেক রঙের ছিল। এই সব মানচিত্র এখন মাত্র দুইটি জায়গা দখলদার বাহিনীর হাতে। একটা লাল জায়গাটা পিঙ্ক কালার, এটা হিজমত আল হিকরির দ্রুজ বাহিনীর নিয়ন্ত্রণে আছে। আর বাকিটা যেটা দেখছেন, এটা গোলান মালভূমি, যেটা বহু বছর ধরে ইসরায়েল দখল করে রেখেছে সিরিয়ার ভূখণ্ড। তবে আজকে সিরিয়ার পক্ষে কথা বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। প্রায় এক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট এরদোয়ান নিশ্চুপ ছিলেন। বিশ্ব রাজনীতিতে কোনো বিষয়ে এরদোয়ানের কোনো বক্তব্য ছিল না, কারণ এরদোয়ান অফিসিয়াল ছুটিতে ছিলেন, ফ্যামিলির সাথে সামার ভ্যাকেশনে ছিলেন। আজকে প্রেসিডেন্ট এরদোয়ান ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠানে সামিল হয়েছেন। তিনি তুরস্কের সেলজুক সালতানাতের সময় সেলজুক সম্রাট আল পারসালান কর্তৃক যে বাইজেন্টাইন সম্রাটকে পরাজিত করা হয়েছিল 1071 সালের ঐতিহাসিক মালাজগির্জ যুদ্ধের বিজয় বার্ষিকী 955তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। সেলজুক শহীদদের কবরে দোয়া অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তুরস্কের ধর্মমন্ত্রীকে দেখা যাচ্ছে, তুরস্কের এমএইচপি পার্টির প্রধান দেবলেত বাহাচিলিকে দেখা যাচ্ছে। তুরস্ক সেই অনুষ্ঠান থেকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে, এবং এরদোয়ানের পাশে ছিল সেলজুক সালতানাতের সৈন্যরা, তুরস্কের উসমানী সালতানাতের যে বিখ্যাত জেনেসারি বাহিনী ছিল তাদের পোশাক পরা সৈন্যরা, এবং এরদোয়ান সহ তার পুরো ক্যাবিনেট তাঁবুতে অবস্থান করছে। তারা অনেকগুলো তাঁবু টাঙিয়েছে এবং সেখানে জাতির উদ্দেশ্যে এরদোয়ান ভাষণ দিয়েছে। আমরা প্রথমে একটু অসাধারণ সেই হারিয়ে যাওয়া তাঁবুর কালচারটিকে দেখাচ্ছি।
50টি তাঁবু টানানো হয়েছে এখানে। দূরে একটা লেক দেখা যাচ্ছে, এই লেকের পাশে একদিন যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ বাইজেন্টাইন সম্রাট পরাজিত হয়েছিল সেলজুক সৈন্যদের কাছে, সেলজুক সালতানাতের কাছে। তারপর থেকে এই তুরস্ক, এই ভূখণ্ড মুসলমানদের অধীনে চলে আসে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুর্কি, কুর্দি, আরব সকল মুসলমানদেরকে নিয়ে আমরা ভাই ভাই হয়ে এখানে একদিন যুদ্ধের জন্য সমবেত হয়েছিলাম। আমরা যেভাবে বাইজেন্টানদেরকে পরাজিত করেছিলাম, সেই স্পিরিট থেকেই মুসলমানরা একদিন ইস্তাম্বুল বিজয় করেছিল। সেই স্পিরিট থেকে মুসলমানরা একদিন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করেছিল। চলুন এরদোয়ানের Arabıyla, বক্তব্য একটু শুনে আসি। Alevisiyle, Sünnisiyle omuz omuza verenler işte buradadır. Gönül birliği, ülkü birliği, kader birliği içinde burada tarihe geçen bir destan yazılmıştır. Millet olarak bu destana inşallah yenilerini eklemekte kararlıyız. 86 milyonun প্রিয় দর্শক, প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যদি তাদের কোনো পরিকল্পনা থাকে তবে আমি আপনাদের নিশ্চিত করে বলে দিতে চাই আমাদেরও কিছু পরিকল্পনা আছে। তারা যদি কোনো চক্রান্ত করে তবে কৌশল আমাদেরও আছে। কেউ এখানে উস্কানি দিয়ে পার পাবে না। এই অঞ্চলে রক্তপাত, এই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো চক্রান্ত তুরস্ক মেনে নেবে না। এবং তুরস্ক সবসময় যেমন মজলুম মানুষের পাশে ছিল, তুরস্ক মজলুম মানুষদের পাশে থাকবে। প্রিয় দর্শক, আজকের লাইভে একটি মানচিত্র দেখাতে চাই। এই মুহূর্তে তুরস্ক শুধুমাত্র তুরস্ক থেকে নয়, শুধুমাত্র সিরিয়ার পাশে নয়, পুরো অঞ্চল ঘিরে একটা বিশাল এলাকায় সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি বিদেশি সামরিক ঘাঁটি রয়েছে তুরস্কের। বলকান অঞ্চল থেকে শুরু করে আফ্রিকা, কাতার থেকে শুরু করে লিবিয়া, বলা যায় ইসরায়েলের সাহায্য আসতে পারে এইরকম প্রতিটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক রাস্তার উপরে তুরস্ক সামরিক ঘাঁটি তৈরি করেছে। এবং এই ঘাঁটির তৈরির বিষয়টা তুরস্কের ইস্তাম্বুল বিজয়ের সাথে অনেকভাবে মিলে যায়। তুরস্ক ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল, যেটা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল, সেই রাজধানী জয় করার আগে 100 বছর ধরে এই শহরের চতুর্দিকের গুরুত্বপূর্ণ স্থানগুলোর নিয়ন্ত্রণ নেয় এবং শক্তিশালী দুর্গ তৈরি করে। এমন একটা সময় তুরস্ক ইস্তাম্বুলে আক্রমণ করে যখন আর কোনো দিক থেকে ইস্তাম্বুল বিদেশি শক্তির কাছ থেকে, বিদেশি মিত্রদের কাছ থেকে সহযোগিতা না পেতে পারে। আজকের এই মানচিত্রটি যদি ভালো করে দেখেন, কোনো এক সময় দেখা যাবে যে সোমালিয়া, ইয়েমেন এই অঞ্চলের জলপথ বন্ধ করলে এদিক থেকে কোনো সাহায্য আসবে না। লিবিয়ার কাছ থেকে জলপথ বন্ধ করে দিলে আমেরিকার কোনো সাহায্য এদিকে আসতে পারবে না। এদিকে হরমুজ প্রণালী তুরস্কের নিজেদের নিয়ন্ত্রণে আছে। তুরস্ক সিরিয়াতে সৈন্য পাঠিয়েছে, তুরস্কের সৈন্য আছে লেবাননে। তুরস্ক জর্ডানের সৈন্য মোতায়েনের বিষয়ে আলোচনা করছে। তুরস্ক আলোচনা করছে মিশরকে মক্কা এগ্রিমেন্টে যুক্ত করতে। একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য, মধ্যপ্রাচ্যের প্রবলেমের একটা পার্মানেন্ট সলিউশন করার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এই অঞ্চলে অনেক বড় একটি যুদ্ধের মাধ্যমে 1917 সালে উসমানী সালতানাতকে ভেঙে টুকরো টুকরো করে দেয়া হয়েছিল। মুসলমান শহরগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল এবং এই ছিন্ন বিচ্ছিন্ন মুসলমানদেরকে আবারও একসাথে করার একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটা নয়, দুটো উদ্যোগ আছে। একটা উদ্যোগের নাম মক্কা এগ্রিমেন্ট। এটাতে 3টি দেশ এসেছে, আরো কয়েকটি দেশ যুক্ত হওয়ার ব্যাপারে আলোচনা করছে। আরেকটা উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে যেখানে ইরানকে সাথে নিয়ে মুসলিম বিশ্ব আরেকটা জোট করবে।
ইরানের পক্ষ থেকে এই কথাটি বলা হয়েছে যে একটি নতুন আঞ্চলিক জোট তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে ইরানের সাথে, তবে সেটা মক্কা এগ্রিমেন্ট নয়। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, জাহিদ ভাই, বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয় তাহলে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব কি বাংলাদেশকে ভারতের আগ্রাসন থেকে সুরক্ষা দিতে পারবে? এক নাম্বার কথা হলো যে বাংলাদেশ মোটেও কোনো দুর্বল দেশ নয় যে আমাদেরকে কারো প্রোটেকশন লাগবে। বাংলাদেশ 18 কোটির মানুষের একটা দেশ। পৃথিবীতে 18 কোটি মানুষ আছে, এমন জনসংখ্যা খুব কম মানুষের আছে, এবং আমাদের চারপাশে যারা আছে তারা দুর্বল জাতি। নাম্বার টু, বাংলাদেশ যদি মক্কা এগ্রিমেন্টে যোগদান করে, বাংলাদেশ চাইলে তখন পাকিস্তান তার মিসাইল, তার পারমাণবিক প্রোটেকশন আমাদেরকে দিতে পারবে। তুরস্ক তার লেটেস্ট টেকনোলজির বিভিন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বাংলাদেশে মোতায়েন করতে পারবে, যখন শত্রুর সিস্টেমগুলো অন্ধ হয়ে যাবে, কাজ করবে না, বিকল হয়ে যাবে। আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে, আমাদের রংপুর দিনাজপুর সীমান্তে যারা S-400 মোতায়েন করেছে, S-400 অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। ঠিক যেমনটা কাশ্মীর ফ্রন্টে তুরস্কের কর্কুত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালু করাতে ভারতের S-400 অন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং আমাদের একটা বড় আঞ্চলিক মিত্র হিসেবে মক্কা জোটে যোগ দেওয়া উচিত এবং চীনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা উচিত। আমরা যদি মক্কা এগ্রিমেন্টে যোগ দিতে পারি তাহলে আমরা একটা এমন হোলিস্টিক অ্যালায়েন্সের ভিতরে চলে যাব যেটা মুসলিম বিশ্বের ন্যাটো হতে যাচ্ছে। কোনো দেশের সাথে যুদ্ধ নয়, বরং যুদ্ধ ঠেকিয়ে রাখা, যুদ্ধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা জন্য এই জোট হতে পারে আমাদের জন্য একটা গেম চেঞ্জিং বিষয়। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত মক্কা এগ্রিমেন্টের ব্যাপারে ইতিবাচক, এবং বাংলাদেশ সরকার চীনের সাথে J-10C ফাইটার জেট সংগ্রহ করার ব্যাপারে একটি ড্রাফট রেডি করেছে বলে আমরা সংবাদ পেয়েছি। এইমাত্র আমি এই কথাটা বললাম, আমার দেশ পত্রিকার সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরকার একটি ড্রাফট রেডি করেছে, অর্থাৎ আলোচনা চলছে। আমাদের একজন দর্শক কমেন্টে লিখেছেন, বাংলাদেশ বিশ্বের 36তম সেনাবাহিনী বা এরকম, এইসব র্যাঙ্কিং এর অনেক রকম ব্যাখ্যা আছে। বাংলাদেশের মিলিটারি বিভিন্ন ওয়ার্ল্ড ফায়ার পাওয়ারে হয়তো 36তম দেখিয়েছে। এখানে বাংলাদেশের মিলিটারি বাজেট কত, বিভিন্ন জিনিস, কিন্তু আমি মনে করি না এটা একটা এক্সাক্ট এবং একুরেট র্যাঙ্কিং। বাংলাদেশ সেনাবাহিনী অনেক দিকে পৃথিবীর টপ আর্মির যোগ্যতা সম্পন্ন একটি আর্মি। বাংলাদেশের কমব্যাট এক্সপিরিয়েন্স, কমব্যাট ক্যাপাসিটি, কমব্যাট ক্যাপাবিলিটি কোনো অংশেই মার্কিন সেনাদের তুলনায়, ফ্রান্সের, জার্মান সেনাদের তুলনায় কম নয়, এবং আমাদের অনেক স্ট্র্যাটেজিক পজিশনে আমাদের সেনাবাহিনীর অবস্থান রয়েছে। সুতরাং এইসব ওয়ার্ল্ড পাওয়ার ফায়ার দিয়ে কোনো লাভ নেই। আপনি যদি এই র্যাঙ্কিংয়ে যান দেখবেন যে ভারতের সেনাবাহিনী ওয়ার্ল্ডের মধ্যে সম্ভবত টপ 3 বা 4, কিন্তু আপনি দেখবেন যে সারা বিশ্বে মোদির সেনাবাহিনীর কোনো প্রভাব নেই। ভারতের সেনাবাহিনী শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছে এমন রেকর্ড খুব কম। পাকিস্তানের কাছে গেলে মার খায়, চীনের কাছে গেলে মার খায়, বাংলাদেশের বিডিআর এর কাছে মার খেয়ে গেছে ভারতের বিএসএফ। সুতরাং এসব এই 13 লক্ষ আর্মি পালা, রেফ রাইড করা, এইসব র্যাঙ্কিং দিয়ে যে সবকিছু হয় এমন না। আত্মবিশ্বাসী থাকেন, বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশকে ডিফেন্ড করতে যথেষ্ট শক্তিশালী এবং তাদের পেছনে বাংলাদেশের জনগণ রয়েছে। ইনশাল্লাহ আমাদের ভূখণ্ডের দিকে কারো বদনজর পড়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা লাইভের শেষ দিকে ইরান সংক্রান্ত একটি সংবাদ দেব। ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক একটা অপারেশনের ঘোষণা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রী। ইরানের সব ধরনের অর্থনৈতিক লাইফলাইন বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। সেই জায়গায় ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা আগামী 2 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞা কিভাবে পাশ কাটাবে সেই ধরনের প্রস্তুতি, পরিকল্পনা, পলিসি গ্রহণ করেছে। তারা বলছে নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল ইরানের জানা আছে।
কারণ ইরান বিগত কয়েক দশক ধরেই কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে চলছে। তাদের অনেক চোরাগুপ্তা পথ জানা আছে। সুতরাং এইসব নিষেধাজ্ঞা দিয়ে খুব একটা কাজ হবে না। এদিকে হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে ইরান এবং আমেরিকা। আমেরিকা দাবি করছে তারা হরমুজ প্রণালী থেকে ইরানের মাইনগুলোকে সরিয়ে ফেলেছে, ইরান যেন আর এখানে মাইন না পোতে। ইরান বলছে হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের আছে, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ এদিক দিয়ে যেতে পারবে না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। এখন পর্যন্ত ইরান আমেরিকার নতুন করে কোনো বড় আপডেট নেই যে কোনো আলোচনার টাইমলাইন বা রোড ম্যাপ হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সরকারের নজরদারি করা উচিত। সরকারের যথেষ্ট নজর আছে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সরকার গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভটি আর বড় করতে চাইছি না। নেতানিয়াহু আগামী নির্বাচনে একটা বড় ধরনের ভরাডুবির দিকে যাচ্ছে। সকল জনমত জরিপ বলছে নেতানিয়াহু একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এমনকি নেতানিয়াহুর সাথে যারা জোট বেঁধেছিল তারাও সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এ কারণে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে, কখনো লেবাননে, কখনো গাজায়, কখনো সিরিয়ায়। কিন্তু এসব দিয়ে মনে হচ্ছে না এই নির্বাচনে পার পাবে। দিন গুনছে নেতানিয়াহু। অক্টোবরই হতে পারে বিশ্ব রাজনীতি থেকে নেতানিয়াহুর বিদায়ের ঘন্টা বাজার মাস। যুক্তরাষ্ট্র এবং এই যুদ্ধটা এখন সামরিক যুদ্ধ দুই দেশের মধ্যে হয়, আর ভেতরে ভেতরে এক দেশ আরেক দেশকে সহযোগিতা করে। কিন্তু অর্থনৈতিক যুদ্ধে অনেকগুলো দেশ জড়ায় যায়। অর্থাৎ ইরানের উপর নিষেধাজ্ঞা দিছে, কেউ যদি ইরানের সঙ্গে বাণিজ্য করে তার উপরও নিষেধাজ্ঞা দেবে, তাহলে সে দেশও আক্রান্ত হচ্ছে। তো ইরানের কাছ থেকে তেল কিনবে, তার জাহাজ যাবে চীনের, তেল কিনবে, চীন তার নিত্যপণ্য সরবরাহ করবে, জাহাজ চলাচল করবে। তো এই কারণে এখন দেখেন ঠিকই চীন এখন হুঁশিয়ারি দিল, ইরানের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি চীনের। অর্থাৎ চীনের যদি স্বার্থে ব্যাঘাত হয় তাহলে চীন ছাড় দেবে না। যুদ্ধটা দেখেন কিভাবে ছড়াই দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়াতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ঘোষণার জবাবে চীন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে। কারণ ইরানের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীনও রয়েছে। চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীন এই অবৈধ একতরফা নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করছে এবং তাদের অধিকার সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কোথায় যাবে ডোনাল্ড ট্রাম্প? অত সোজা না অর্থনৈতিক যুদ্ধে জয়ী হওয়া। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সাথে আর্থিক অংশীদারিত্ব রাখা যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা হবে। ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো চীন। যদিও ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধের কারণে সম্প্রতি এই বাণিজ্য কিছুটা কমে গিয়েছে। চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরো বলেন, চীন ও ইরানের মধ্যবর্তী পারস্পরিক সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতর থেকে পরিচালিত হয়ে আসছে এবং এতে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা মোটেও উচিত না। কাতার দেখেন বলছে কি, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংকট সমাধানের একমাত্র পথ আলোচনা, নিষেধাজ্ঞা নয়। কাতারও পর্যন্ত এই আমেরিকার এই পক্ষপাতী না। তার মানে ধরেন এখন চীনের জাহাজগুলি যদি এখন সে তার নিরাপত্তা রক্ষা করার জন্য যদি সামরিক বাহিনী নিয়ে যদি রওনা হয় ইরানের বন্দরে, তখন আমেরিকা কি অ্যাটাক করবে চীনের যুদ্ধ জাহাজকে বা মানে অস্ত্র বোঝাই বা সৈন্য বোঝাই জাহাজকে? তাহলে তাই যদি অ্যাটাক করে তাহলে তো সরাসরি সংঘাত হবে, তখন চীন পাল্টা আঘাত করবে, তখন কি দাঁড়াবে? সুতরাং খেলা আছে, আরো খেলা বাকি আছে। ট্রাম্প বুঝতে পারতেছে না যে তার এই যে এক চেটে মনোভাবের কারণে একের পর এক ভুল সিদ্ধান্ত